এটা কোনো ডোবা নয়, এ হলো নদী, নাম মুক্তেশ্বরী। বিশ্বাস হয়? যশোর ও খুলনার মুক্তেশ্বরীর মতো জোয়ারভাটা নদীগুলোর ওপর বাঁধ নির্মাণ করা হয়েছিল 1960-এর দশকে। বলা হয়েছিল লবণ পানির সংকট থেকে বেরিয়ে একাধিক ফসল ফলাতে পারবেন কৃষকেরা। কিন্তু হয়েছে উল্টো। উপকূল রক্ষার সেই বাঁধের ফল হয়েছে নদী মরে গেছে বা যাচ্ছে, আর ফসলি জমি তো বটেই, মানুষের ঘর বাড়িও গেছে ডুবে। বলছি ভবদহের কথা। ভবদহের কান্না তো আজকের নয়, গুরুতর সংকটের অন্তত 4 দশক পার হলো, কোনো সুরাহা হয়নি। এই যে মুক্তেশ্বরী নদী, এইটার আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার মশিহাটি এলাকার মধ্যে লাখাইডাঙ্গা ব্রিজ। হ্যাঁ, এর থেকে 15 কিলোমিটার দূরে গিয়ে এই মুক্তেশ্বরী নদীতে মানে 60-এর দশকে ওই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ওইটা হলো স্লুইস গেট করলো একটা জোয়ার ভাটা খেলা নদীতে করার ফলে যেহেতু পলি আসে, ওই পলিতে নদী ভরাট হয়ে গেল। যাওয়ার পরে এই অঞ্চল হলো ওই আর জল যায় না, আর জল না যাওয়ার জন্য এই এলাকায় ডুবে যায়। সেই 80-র দশক থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এই নিয়ে কাজ করছে, আর এর পুরোভাগে ছিলেন রণজিৎ পাওয়ালি। 4 দশকে নিরবচ্ছিন্ন লড়াইয়ের পরও কোনো সমাধান দেখে যেতে পারেননি এই চারণ কবি। গত 5 আগস্ট তিনি যখন মারা যান, তখনও যশোরের ভবদহ অঞ্চলে তার গ্রামটি জলাবদ্ধ। ভবদহ আন্দোলনের এই নেতা 2016 সালের 5 অক্টোবর নওয়াপাড়ার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচিতে অভয়নগর থানার পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। ওই ঘটনায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। পরে অন্য চোখও ক্ষতিগ্রস্ত হলে প্রায় অন্ধ হয়ে যান। কিন্তু লড়াই থামাননি এই মুক্তিযোদ্ধা। 1985 সালে স্থানীয় মানুষের নিত্যকার সংকট নিরসনে যে আন্দোলনের সূচনা হয়েছিল, 2005 সালে সেই ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক হন রণজিৎ পাওয়ালি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সে দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রশাসন সহ নানা তরফ থেকে সমাধানের প্রতিশ্রুতি মিললেও সমাধান অধরাই থেকে গেছে। চলতি বছর বর্ষা মৌসুমে অত্যধিক বৃষ্টিপাতের ফলে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে। অবশ্য এ ধরনের বক্তব্য প্রতি বছরই দিতে হয়, কারণ প্রতি বছরই আগের চেয়ে আরও খারাপ হয় ভবদহ অঞ্চলের পরিস্থিতি। গত 26 জুলাই সংগ্রাম কমিটি তাদের দাবিনামা জানিয়েছিল, কিন্তু তাও পূরণ না হওয়ায় গত 3 আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সমাধান দূরস্থ। এই যে দুপাশের যে জলমগ্ন এলাকা, এগুলো আদতে ফসলি মাঠ, আর মুক্তেশ্বরী নদী তো আগেই দেখেছেন। কেন এই পরিস্থিতি হলো? ভবদহ আসলে কি? যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর উপজেলার ভবানীপুর গ্রামের ভবদহ এলাকায় 1961 সালে নির্মাণ করা হয় স্লুইস গেট। এরপরই মনিরামপুর, কেশবপুর, অভয়নগর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার মধ্যবর্তী ভবদহের কৃষকেরা জলাবদ্ধতার কবলে পড়েন। 1988 সাল থেকে স্থায়ীভাবে দেখা দেয় জলাবদ্ধতা। মূল কারণ ভবদহের ভাটিতে থাকা নদীগুলোর নাব্যতা হারানো। এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কয়েক দশকে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 1990 থেকে চলতি বছর পর্যন্ত ভবদহ ঘিরে নেওয়া 21টি প্রকল্প ব্যয় দেখানো হয়েছে প্রায় 600 কোটি টাকা। তারপরও নিরসন হয়নি জলাবদ্ধতা। উল্টো উজান থেকে নেমে আসা পানি গ্রাম ও বিলে প্রবেশ করেছে। এতে দিন দিন পরিস্থিতি আরও নাজুক হয়েছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 4 দশকে জলাবদ্ধতা নিরসনে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু সংকটে আরও গভীর হওয়া ছাড়া আর কিছুই হয়নি। একটু ভুল হয়েছে, প্রকল্প হয়েছে, তবে অভিযোগ রয়েছে এসব অর্থের বেশিরভাগই লুটপাট হয়েছে। ঘটনার শুরু 1960-এর দশকে। যুক্তরাষ্ট্রের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে সবুজ বিপ্লব কর্মসূচির আওতায় USAIDর সহায়তায় এবং এডিবির ঋণে নেওয়া হয় উপকূলীয় বাঁধ প্রকল্প। এ প্রকল্পের অংশ হিসেবে 39টি পোল্ডার, 1566 কিলোমিটার বেড়িবাঁধ এবং 282টি স্লুইস গেট নির্মাণ করা হয়।
এর মধ্যে ভবদহ নামক স্থানে ২১ ও ৯ ভেন্টের ২টি স্লুইস গেট স্থাপন করা হয়। কয়েক বছর বাম্পার ফলনও হয় এর ফলে। কিন্তু ধীরে ধীরে পলি জমে প্লাবনভূমি আটকা পড়ল, ভূমি গঠন বাধাগ্রস্ত হলো। দুটি ঘটনা একসঙ্গে ঘটল এখানে। কৃষিজমি হারাতে থাকলো পলি, আর জোয়ারে আসা এই পলি নদী তীর এবং তলদেশে জমতে থাকলো। এর ফল হলো নদীর বুক উঁচু এবং বিলের তলদেশ নিচু থেকে গেল। গত শতাব্দীর ৮০-র দশকে মূলত ১৯৮২ সাল নাগাদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২.৫ লাখ হেক্টর কৃষিজমি স্থায়ীভাবে জলাবদ্ধতার কবলে পড়ল। ভবদহ অঞ্চলের ২৭টি বিল প্রত্যক্ষ এবং ২৬টি বিল পরোক্ষভাবে, এবং প্রায় ১০ লাখ মানুষ পড়ল ভয়াবহ বিপর্যয়ে। কারণ কি? দুটি স্লুইস গেটের মাধ্যমে মুক্তেশ্বরী, হরিহর, ভদ্রা ও কপোতাক্ষ নদের জল অপসারিত হয়। প্রকৃতির নিয়মে স্লুইস গেটের ভাটিতে পলি জমতে থাকে, আর এই পলি নদীপৃষ্ঠকে উঁচু করতে থাকে। ফলে বিলগুলো তুলনায় নিচু এলাকায় পরিণত হয়ে জলমগ্ন হয়ে যায়। রণজিৎ বাওয়ালিরা তাহলে ৪ দশক কোন দাবিতে আন্দোলন করলেন? দাবিগুলো পরিষ্কার এবং এখনও একই দাবিতে আন্দোলন চলছে। ১. ১,০০০ কোটি টাকার নানা প্রকল্প থেকে যারা দুর্নীতি করেছেন তাদের বিচার। ২. জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা TRM চালু। এবং ৩. আমডাঙ্গা খাল সংস্কার। এর মধ্যে TRM ভবদহ অঞ্চলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটি এই অঞ্চলের স্থানীয় পদ্ধতি, যা পরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। জোয়ারাধার তৈরি করে প্রাকৃতিকভাবে জলাশয় ব্যবস্থাপনার অংশ এটি। অথচ সংবেদনশীল একটি অঞ্চলের সংকট নিরসনে এই স্থানীয় জ্ঞানকেই কম গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখনও হচ্ছে। আগে স্থানীয় জ্ঞান অনুযায়ী অষ্টমাসী বাঁধ ব্যবস্থা চালু ছিল এই অঞ্চলে। ৪০-এর দশকেও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষকেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে ৩ দিকে বাঁধ দিয়ে লোনা পানি ঠেকিয়ে আবাদ করত। খোলা থাকতো একটি দিক, যাতে জোয়ার ভাটা বাধাগ্রস্ত না হয়। আবাদ শেষে ওই 3 দিকের বাঁধ কেটে জোয়ারের পলিযুক্ত পানি বিলে তুলে বিল উঁচু করা হতো। এটাই হলো জোয়ার আধারের মূল কনসেপ্ট, যার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক TRM ধারণা। এভাবে ফসল উৎপাদনের সাথে ভূমি গঠন ও নদীর নাব্যতা বজায় রাখা যেত। মাঘী পূর্ণিমায় দেওয়া বাঁধ আষাঢ়ী পূর্ণিমায় খুলে দেওয়া হতো। অথচ স্থানীয় সেই জ্ঞানকে অবজ্ঞা করে পশ্চিমা ধারণায় টানা বাঁধ নির্মাণ করে পুরো অঞ্চল ও এর কৃষি অর্থনীতি এবং বাস্তুতন্ত্রকে ফেলা হয়েছে হুমকির মুখে। আজ সেই TRM বা টাইডাল রিভার ম্যানেজমেন্টই সমাধান হিসেবে হাজির, যার জন্য আবার স্থানীয় মানুষদের সংগঠিত হয়ে ৪ দশক ধরে আন্দোলনও করতে হচ্ছে। সমাধান না দেখেই রণজিৎ বাওয়ালি তো চলে গেলেন। তাকে নিয়ে শোক সভাও হলো। সেই সভায় তার সহযোদ্ধাদের অনেকেই কথা বললেন। স্বাভাবিকভাবেই উঠে এলো ভবদহ পরিস্থিতি নিয়ে নানান দাবিনামা, নানান কথা। রণজিৎ বাওয়ালের মতো তার এই সহযোদ্ধারা কি এই সংকটের কোনো মীমাংসা শেষ পর্যন্ত দেখে যেতে পারবেন?